আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা সামান্য রং, হ্যাঁ, শুধুমাত্র একটা রং, কি করে একটা আস্ত সাম্রাজ্যের একটা অংশকে গড়ে তুলতে, আবার তাকেই একেবারে মাটিতে মিশিয়ে দিতে পারে? আজ আমরা সেই নীল সোনা মানে ইন্ডিগোর গল্পই বলবো, যা ব্রিটিশ ভারতের অর্থনীতিকে একসময় শিখরে তুলেছিল আর তারপর এক ধাক্কায় ফেলে দিয়েছিল অতল গহ্বরে। তো এই যে অবিশ্বাস্য একটা গল্প, এর কিন্তু অনেকগুলো বাঁক আছে। চলুন তাহলে এক এক করে দেখে নেওয়া যাক কিভাবে এই নীল সোনার সাম্রাজ্যটা প্রথমে তৈরি হলো আর তারপর ঠিক কি কি কারণে সেটা একদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আচ্ছা, সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে ব্রিটিশ সাম্রাজ্যের জন্য ভারতে এই নীল জিনিসটা ঠিক কতটা জরুরি ছিল। এটা কিন্তু শুধু জামাকাপড় রং করার জিনিস ছিল না, না একদমই না। এটা ছিল তাদের অর্থনীতির একটা বিশাল বড় খুঁটি। এই পুরো সিস্টেমটা দাঁড়িয়েছিল একটা বিশেষ ব্যবস্থার উপর, যেটাকে বলা হতো রায়াতি প্রথা। মানে সোজা কথায় এই সিস্টেমে কৃষকদেরকে একরকম জোর করেই নীল চাষ করানো হতো, প্রায়ই তাদের ইচ্ছার বিরুদ্ধে। আর এই রায়তি প্রথার কারণেই নীল ব্যবসাটা হয়ে উঠেছিল অসম্ভব লাভজনক। মানে এটা ছিল ঔপনিবেশিক অর্থনীতির একটা আসল ইঞ্জিন। একবার ভাবুন তো, সেই সময়ে ভারত থেকে যা যা বিদেশে রপ্তানি হতো তার মধ্যে আফিমের পরেই কিন্তু ছিল এই নীলের জায়গা। কিন্তু মজার ব্যাপার হলো, এই লাভজনক ব্যবসার পেছনের যে একটা অন্ধকার দিক আছে সেটা কিন্তু খোদ ব্রিটিশ কর্মকর্তারাও স্বীকার করতেন। যেমন বাংলার লেফটেন্যান্ট গভর্নরের এই কথাটা শুনলেই বোঝা যায় যে এই জোর জুলুমের ব্যাপারটা একেবারে ওপর মহল পর্যন্ত সবাই জানত। তো এই নীল শিল্প যখন একেবারে তুঙ্গে, ঠিক তখনই এর ওপর প্রথম বড় আঘাতটা আসে। আর মজার কথা হলো, এই বিপদটা কিন্তু কোনো ল্যাবরেটরি বা কোনো বিদেশি বাজার থেকে আসেনি। এটা এসেছিল একেবারে চাষের মাঠ থেকে। আসলে কৃষকদের সাথে যে চুক্তিগুলো করা হতো সেগুলো ছিল মারাত্মক শোষণমূলক। তারা একবার এই ঋণের ফাঁদে পড়লে আর বেরোতে পারত না। আর সবচেয়ে বড় সমস্যা ছিল আদালত, পুলিশ সবাই ছিল ওই বাগান মালিকদের পক্ষে। ফলে কৃষকদের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে গিয়েছিল। আর এর ফল যা হওয়ার তাই হল। 1859 সালে শুরু হল নীল বিদ্রোহ। এটা ছিল একটা ব্যাপক গণজাগরণ। আর এই বিদ্রোহের নেতৃত্বে এগিয়ে এসেছিলেন বেশ কিছু অসাধারণ স্থানীয় মানুষ। এই বিদ্রোহীদের মধ্যে কেউ কেউ তো রীতিমতো কিংবদন্তি হয়ে উঠেছিলেন। যেমন ধরুন রামরতন মল্লিকের কথা। ওনার প্রতিরোধের ধরন এতটাই সংগঠিত ছিল যে মানুষ তাকে নীলকুঠি ধ্বংসকারী উপাধিই দিয়ে দিয়েছিল। তো এই নীল বিদ্রোহ কোনোভাবে সামাল দেওয়ার কয়েক দশক পরে নীল শিল্প একটা সম্পূর্ণ নতুন আর আরও অনেক বেশি ভয়ঙ্কর বিপদের মুখে পড়ল। আর এবার বিপদটা এলো সুদূর ইউরোপ থেকে। সালটা ছিল 1897। জার্মানির কয়েকটা রাসায়নিক কোম্পানি বাজারে নিয়ে এলো সিনথেটিক বা কৃত্রিম নীল। এটা ছিল সস্তা, অনেক বেশি ঘাঁটি, আর এর গুণমানও ছিল সব সময় এক। মানে এটা ছিল একটা টেকনোলজিক্যাল বোমার মতো, যা কিনা রাতারাতি পুরো প্রাকৃতিক নীল চাষের সিস্টেমটাকেই সেকেলে বানিয়ে দিল। আর এর ফল একেবারে মারাত্মক আর তাৎক্ষণিক। এই যে ডেটাটা দেখা যাচ্ছে, এটা খেয়াল করলেই বোঝা যাবে। দেখুন, মাত্র 7 বছরের মধ্যে ব্রিটেনে নীলের আমদানি অর্ধেকেরও বেশি কমে গেল। মানে একটা বিশাল শিল্প চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। এইভাবে যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তখন বাগান মালিকরা আর ব্রিটিশ সরকার একেবারে মরিয়া হয়ে উঠল। তারা বাঁচার জন্য শেষ খড়কুটো হিসেবে আঁকড়ে ধরল বিজ্ঞানকে। তো তাদের চ্যালেঞ্জটা কি ছিল? তাদের চ্যালেঞ্জ ছিল নীল তৈরির যে সনাতন পদ্ধতি, মানে এই যে 3টে ধাপ দেখা যাচ্ছে, গাঁজন, জারণ আর সব শেষে ফোটানো, এই পুরো প্রক্রিয়াটাকে আরও উন্নত করা। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? আর এর জন্য তারা একেবারে বহুমুখী একটা অ্যাটাক শুরু করল। একদিকে রসায়নবিদরা চেষ্টা করছিলেন অপচয় কমাতে, অন্যদিকে ব্যাকটেরিওলজিস্টরা খুঁজছিলেন সেরা ব্যাকটেরিয়া। আবার উদ্ভিদবিজ্ঞানীরা জাভা থেকে নাটাল পর্যন্ত ছষে বেড়াচ্ছিলেন আরও ভালো জাতের নীলের বীজের জন্য। এমনকি কৃষিবিজ্ঞানীরাও মাটি পরীক্ষা করছিলেন। মানে এটা ছিল টিকে থাকার জন্য সাম্রাজ্যের একটা সর্বাত্মক লড়াই। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হলো, এই যে এত বড় একটা বৈজ্ঞানিক উদ্যোগ, এটা ভেস্তে যেতে শুরু করল ভেতরের কোন্দলের কারণে। মানে যাদেরকে নিয়োগ করা হয়েছিল শিল্পটাকে বাঁচানোর জন্য, তারাই নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল। এই লড়াইয়ের কেন্দ্রে ছিলেন দুজন বিজ্ঞানী। ইংল্যান্ডে বসে ডব্লিউপি ব্লগসাম ভাবতেন আসল গবেষণাটা হওয়া উচিত তার আধুনিক ল্যাবে, আর অন্যদিকে ভারতে থাকা সিরিল বার্থেল জোর দিয়ে বলতেন যে আসল কাজটা মাঠ পর্যায়ে, মানে ভারতেই করতে হবে। বাস শুরু হয়ে গেল এক তিক্ত লড়াই, কে কোথায় গবেষণা করবে আর কার কৃতিত্ব বেশি হবে তা নিয়ে। আর এই ব্যক্তিগত রেষারেষি শুধু বিজ্ঞানীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না।
দুটো আলাদা গবেষণা সংস্থা একই কাজ করছিল, কিন্তু একে অপরের সাথে কোনো যোগাযোগ ছাড়াই। ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে খুদ ব্রিটিশ কর্মকর্তারাই এতে বিরক্ত আর হতাশ হয়ে পড়েছিলেন। তো একদিকে এই ভেতরের বিভেদ আর অন্যদিকে বাজারের কঠিন বাস্তবতা, এই দুটো মিলে নীল শিল্পের ভাগ্যটাকে চিরতরে লিখে দিয়েছিল। এত চেষ্টা, এত বিজ্ঞান, কিচ্ছুতে কিছু হল না। প্রাকৃতিক নীলের দাম আর রপ্তানি দুটোই হু হু করে কমতে থাকল। পরিসংখ্যানটা দেখুন, মাত্র 10 বছরের মধ্যে রপ্তানি কমে প্রায় 1/4 হয়ে গেল, আর দামও প্রায় অর্ধেক। এরপর যা ঘটল তা ছিল শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সিনথেটিক নীল আসা বন্ধ হওয়ায় একটা সাময়িক সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু যুদ্ধ শেষ হতেই ভার্সাই চুক্তির ফলে জার্মানি সেই রাসায়নিক প্রযুক্তি মিত্রদেশগুলোর হাতে চলে আসলো। আর ঠিক তখনই প্রাকৃতিক নীল শিল্পের কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে গেল। সব শেষ। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, এই যে নীল সোনার পতন হলো, এর আসল কারণটা কি? জার্মানির ল্যাবে তৈরি হওয়া একটা যুগান্তকারী রাসায়নিক আবিষ্কার, নাকি সেই শোষণ আর জবরদস্তির ওপর দাঁড়িয়ে থাকা একটা ব্যবস্থা যার পতন আসলে ছিল সময়ের অপেক্ষা?